অ্যারেন্ডেল নামক এক রাজ্যের জাদুকরী ক্ষমতার এক রাজকুমারী বাস করত। সে হাত দিয়ে যা স্পর্শ করত সেটাই তখন বরফে পরিণত হয়ে যেত। সেজন্য রাজ্যবাসী তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেয়। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল আর পরবর্তীতে তার সাথে কি কি ঘটেছিল, এই সবকিছু নিয়ে নির্মিত ফ্রোজেন মুভির গল্প আজকে আপনাদের শোনাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। অ্যারেন্ডেল রাজের দুটি কন্যা সন্তান ছিল। বড়টার নাম এলসা আর ছোটটার নাম অ্যানা। ছোট বোন অ্যানা তার বড় বোন এলসাকে সকালবেলা ঘুম থেকে বারবার ডেকে তুলছিল। সে তাকে বলছিল, আপু তুমি উঠো না, আর কত ঘুমাবে, চলো না আমরা বাহিরে গিয়ে একসাথে খেলা করি। কিন্তু এলসা আরো একটু ঘুমোতে চাচ্ছিল। অ্যানা তখন বারবার তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে জাগিয়ে তুলে বলে, চলো আমরা স্নোম্যান বানাই। এরপর এলসা তার ছোট বোনের সাথে খেলার জন্য একটা রুমে আসে। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার বানাতে থাকে। সে বরফ দিয়ে একটা স্নোম্যান বানিয়ে ওটার নাম দেয় ওলাফ। এলসা বরফ দিয়ে একটা পাহাড় বানাচ্ছিল আর তার ছোট বোন সেটার উপরে লাফিয়ে লাফিয়ে মজা করছিল। আসলে এলসা জন্ম থেকেই এই বরফ বানানোর ক্ষমতা নিয়েই জন্মেছিল। যখন তারা দু বোন খেলা করছিল তখন হঠাৎ করে এলসা পা পিছলে পড়ে যায়, আর ঠিক তখনই তার ম্যাজিক অ্যানার মাথায় গিয়ে লাগে। তৎক্ষণাৎ তার ছোট বোন অ্যানা জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন চিৎকার করে তার বাবা মাকে ডাক দেয়। তারপর বাবা মা তখন তাদের মেয়েকে বাঁচানোর জন্য একটা ম্যাপ বের করে এবং গোপনে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে ক্রিস্টোফ নামক একটি ছেলে দেখে যে রাজা রানী তার ছোট মেয়েকে নিয়ে দ্রুত ঘোড়া করে কোথায় যেন যাচ্ছে। সে তখন তার প্রিয় ঘোড়া ইসভেনকে নিয়ে তাদের পেছনে পেছনে যেতে থাকে। রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য চায়, আর ঠিক তখনই ওখানে থাকা পাথরগুলো জীবন্ত হয়ে ওঠে। আসলে এই পাথরগুলো হচ্ছে ট্রল, যা এক ধরনের জীবন্ত পাথর। তখন একজন ট্রল এসে রাজার কাছে জানতে চায়, এই ক্ষমতা আপনার মেয়ে কিভাবে পেয়েছে। রাজা তখন বলে এটা সে জন্মগতভাবে পেয়েছে। সে তখন অ্যানার মাথা থেকে সেই মুহূর্তের সমস্ত স্মৃতি মুছে ফেলে, যার ফলে অ্যানা কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই ট্রল তখন বলে রাজকুমারী এলসার এই শক্তি সে বড় হওয়ার সাথে সাথে আরো বেশি বেড়ে যাবে, কিন্তু এইটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই শক্তি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এসব কথা লুকিয়ে লুকিয়ে ক্রিস্টোফ শুনে ফেলে। রাজা তখন রাজকুমারীদেরকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সেদিন থেকে সে তার বড় মেয়েকে এই ক্ষমতার জন্য আলাদা একটা রুমে বন্দি করে রাখে, যেন তার এই ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ আনতে পারে। আর বাহিরের মানুষের রাজ্যের ভেতরে আসা একদম বন্ধ করে দেওয়া হয়, যেন তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে কেউ জানতে না পারে। যাই হোক, এরপর থেকে এলসার দিন ওই রুমের ভেতরে একা একা কাটতে থাকে। কিন্তু মাঝে মাঝে তার ছোট বোন অ্যানা তাকে খেলার জন্য ডাকলেও সে কখনোই তার ওই ঘর থেকে বের হয় না। এভাবে আস্তে আস্তে তার ক্ষমতা আরো বাড়তে থাকে। এখন সে যা স্পর্শ করে সেটাই বরফ হয়ে যায়। তাই তার বাবা মা সবসময় তাকে হাত মোজা ব্যবহার করতে বলে। এভাবে ওই বন্দি অবস্থায় সে আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন তার বাবা মা সমুদ্র যাত্রার জন্য বের হয়, কিন্তু সেদিন প্রচন্ড ঝড়ে তাদের জাহাজ ডুবে গেলে তারা দুজনেই মারা যায়। এরপর প্রায় 3টা বছর কেটে যায়। এখন সময় হয়েছে এই রাজ্যের নতুন রানী হিসেবে এলসাকে ঘোষণা দেওয়ার। এত বছর পরে আবারও অ্যারেন্ডেল রাজ্যের দরজা খুলে দেওয়া হয়েছে। চারিদিক যেন আনন্দের ধুম পড়ে গেছে। আর এতদিন পরে এলসা বাহিরে বের হতে পারবে, এটা ভেবে তার ছোট বোন অ্যানা অনেক বেশ খুশি ছিল। সে সারা রাজ্য জুড়ে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, যেহেতু আজকে অনেক রাজ্য থেকে রাজকুমার এই রাজ্যে আসবে, হয়তো আজকে সে তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটা নৌকার ভেতরে পড়ে যায়। ঠিক তখনই অন্য রাজ্যের রাজকুমার হাঁস এসে তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অ্যানা হাঁসকে দেখে পছন্দ করে ফেলে। যাই হোক, এরপর রাজ্যের সমস্ত মন্ত্রীগণ মিলে এলসাকে তাদের নতুন রানী হিসেবে ঘোষণা দেয়। এলসা যখন তার হাত মোজা খুলে শপথ পড়ছিল তখন সে অনেক ভয় পাচ্ছিল, যার ফলে তার হাতে থাকা লাঠি এবং জারে বরফ জমতে শুরু করে। তাই সে ভয়ে খুব দ্রুত ওগুলো ওখান থেকে রেখে আবার হাত মোজা পরে নেয়। সবাই তখন নতুন রানীকে পেয়ে বেশ খুশি হয়ে যায়। আনন্দে তারা সবাই গানের তালে তালে নাচতে শুরু করে। অ্যানা তখন হাঁসের সাথে ডান্স করছিল। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা দুজন তখন দুজনকে তাদের মনের কথা জানিয়ে দেয়। এই খুশির দিনে অ্যানা তার বোনকে তার ভালোবাসার কথা জানায়। সে তার বোনকে বলে রাজকুমার হাঁসকে তার অনেক ভালো লেগেছে এবং সে তাকেই বিয়ে করতে চায়। কিন্তু এলসা তার এই কথায় একদমই রাজি হয় না। সে তখন তার ছোট বোনকে আড়ালে নিয়ে গিয়ে কথা বলতে চায়। তবে অ্যানা এলসাকে বলে, তোমার যা বলার তুমি আমাকে এখানেই বলো। তখন এলসা বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি জানো?
আজকে মাত্র এই ছেলেটার সাথে তোমার দেখা হয়েছে, আর তুমি এখনই তোমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছ? তোমাদের এই বিয়েতে আমি একদমই রাজি নই। তখন অ্যানা তার বোনকে বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি বুঝবে? তুমি তো এতদিন ঘরের মধ্যে আটকে ছিলে। তুমি শুধু তোমার আপনজনকে দূরেই রাখতে জানো। এলসা তার ছোট বোনের কোনো কথাই কান না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই অ্যানা তার হাত টান দিলে হাত মোজা খুলে যায়। এলসা তবুও কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছিল, তখন অ্যানা বলে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? আর এই কথা শুনে এলসা হাত ঝাড়ি দিয়ে অ্যানাকে এখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই তার হাতের ইশারায় ওখানে একটা বরফের প্রাচীর তৈরি হয়ে যায়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এলসা ওখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু যখন তার হাত ঝর্ণার পানিতে লাগে, ঠিক তখনই সেই পানি বরফে পরিণত হয়। ঠিক ওখানে তখন ডিউক নামে এক ব্যক্তি এলসাকে ডাইনি বলতে থাকে। এলসা কি করবে ভেবে না পেয়ে ওখান থেকে দৌড়তে থাকে, আর ঠিক তখনই তার সামনে একটা নদী পড়ে যায়। সে ওই নদীতে পা রাখতেই সমস্ত পানি বরফ হয়ে যায়। সে তখন ওখান থেকে দৌড়ে নদী পার হয়ে চলে যায়। অ্যানা তার বড় বোনকে ডাকতে থাকে, কিন্তু সে কারো কোনো কথা শোনে না। কিছুক্ষণের মধ্যে ওই রাজ্যে তুষারপাত শুরু হয়ে যায়, আর সমস্ত জায়গায় পানি জমে বরফ হয়ে যায়। সেজন্য সবাই বলতে থাকে হয়তো এলসা একজন ডাইনি, সে জাদুবিদ্যা করে এসব কিছু করছে। তখন অ্যানা বলে, আমার বোন ডাইনি নয়, আমার জন্যই আজ এমনটা হয়েছে। আমি যেভাবেই হোক না কেন আমার বোনকে ফিরিয়ে আনবো, আর ততক্ষণ পর্যন্ত এই রাজ্য হাঁস দেখাশোনা করবে। সে তখন একটা ঘোড়া নিয়ে তার বোনকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওদিকে এলসা অনেক পথ পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একটা পর্বতের কাছে চলে আসে। সে তখন তার জাদুকরী শক্তি দিয়ে ওই পাহাড়ের উপর তার নিজের একটা বরফের রাজ্য গড়ে তোলে। এই প্রথম এমন মুক্ত জায়গা পেয়ে সে অনেক খুশি ছিল। সে মুক্ত পাখির মতো তার নিজস্ব রাজ্যে গান করে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে অ্যানা তার বোনকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে তুষার পড়ছিল, তাই কিছুক্ষণ পরে ভয়ে তার ঘোড়াটি তাকে ওখানে রেখে চলে যায়। বেচারি তখন একা একা শীতে কাঁপতে থাকে। তবে সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে দূরে একটা বাড়ি দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটা দোকান ছিল। তখন সে দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানদারের কাছ থেকে শীত থেকে বাঁচার জন্য সে কিছু জুতা এবং জামা কাপড় কিনে নেয়। কিন্তু তখনই দোকানে আর একজন কাস্টমার প্রবেশ করে, যার পুরো শরীর বরফে ঢাকা ছিল। তখন সে বলে, আমি নর্থ থেকে এসেছি, ওখানে প্রচন্ড লেভেলের তুষারপাত শুরু হয়েছে, তাই আমার এই অবস্থা। আসলে এই ছেলেটি আর কেউ নয়, সেই ছোট্ট ক্রিস্টফ, যে এখন বড় হয়ে গেছে। সে তার প্রিয় প্রাণী স্ফানের জন্য গাজর কিনতে এসেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তাই দোকানদার তাকে ধাক্কা দিয়ে বাহিরে বের করে দেয়। কি আর করার। এরপর বেচারা ক্রিস্টফ তখন ইসফানের সাথে পাশে একটা জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে অ্যানা এসে ক্রিস্টফকে বলে, তোমার যা যা কেনা প্রয়োজন আমি সবকিছু নিয়ে এসেছি, কিন্তু এর বিনিময়ে আমাকে নর্থের পর্বতের কাছে নিয়ে যেতে হবে। ক্রিস্টফ তখন তার কথায় রাজি হয়ে যায়। তারা দুজন মিলে তাদের গাড়িতে করে যাত্রা শুরু করে। গল্প করতে করতে তারা একটু একটু করে বনের ভিতর দিয়ে সামনে এগোতে থাকে। অ্যানা তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ক্রিস্টফের সাথে শেয়ার করে। ক্রিস্টফ তখন বলে, কি বলো, মাত্র একদিনের পরিচয়ে তুমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছো? এটা হয় নাকি? অ্যানা জানাই, হ্যাঁ। যাই হোক, তারা একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই অনেকগুলো নেকড়ে তাদের পথ আটকে দেয়। আর তখনই ক্রিস্টফকে একটা শিয়াল কামড় দিয়ে নিচে ফেলে দেয়। সে একটা দড়ি ধরে কোনো রকমে গাড়ির সাথে ঝুলে থাকে। এরপর কোনো মতে সে ওখান থেকে বেঁচে যায়, কিন্তু সামনেই রাস্তা একদম শেষ হয়ে গেছে। তাই ক্রিস্টফ তখন অ্যানাকে ইসভানের কাঁধে তুলে দেয়, আর সে কোনো মতো লাফ দিয়ে নেকড়েদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এতে তার গাড়িটি নিচে পড়ে একদম ভেঙে যায়, আর সে একদম নিচে পড়ে যাচ্ছিল। অ্যানা তখন রশি ফেলে অনেক কষ্ট করে তাকে ওপরে তুলে আনে। এত সব বিপদের কারণে ক্রিস্টফ অ্যানাকে বলে, না, আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে চাই না। এটা শুনে অ্যানা তখন একাই সামনের দিকে এগোতে থাকে। আর তখন ক্রিস্টফ নিজে নিজে বলে, যদি ওকে সাহায্য না করি তাহলে তো আমি আমার গাড়ির টাকা পাবো না। তাই সে তখন আবার তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সামনের দিকে এগোতে থাকে। অ্যানা তখন তাদের রাজ্যের দিকে তাকিয়ে বলে, ইস, আমাদের পুরো রাজ্য বরফে ঢেকে গেছে, তবে আমার বোন আবার এসব ঠিক করে দেবে। কিন্তু এই কথা শুনে ক্রিস্টফ হাসতে থাকে। যাই হোক, তারা দুজন হাঁটতে হাঁটতে ওখান থেকে নর্থ পর্বতের কাছে চলে আসে। আর কিছুক্ষণ পরেই তাদের সাথে একটা স্নোম্যানের দেখা হয়ে যায়। স্নোম্যান তাদের সবার সাথে পরিচিত হয়। সে তার নিজের নাম ওলাফ বলে জানায়। এটা শুনেই অ্যানা বুঝে যায় যে এই স্নোম্যানকে তার বোনই বানিয়েছিল। ওলাফ নিশ্চয়ই জানে এলসা কোথায় রয়েছে,
তাই সে ওলাফকে তার বোনের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে অ্যারেন্ডেল রাজ্যে অনেক তুষারপাত হচ্ছে, তাই রাজকুমার হাঁস ওখানকার সমস্ত মানুষদেরকে কম্বল দিয়ে সাহায্য করছেন। কিন্তু কিছুক্ষণ পরে যে ঘোড়াটি নিয়ে রাজকুমারী অ্যানা বের হয়ে গিয়েছিল সেটা ওখানে ফেরত আসে। তখন হাঁস বলে, নিশ্চয়ই অ্যানা কোনো বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। তাই সে সেখানে সকলদেরকে বলে, আমার সাথে তোমরা কে কে যেতে চাও? তখন কয়েকজন মানুষ রাজি হয়ে যায়, কিন্তু ডিউক তার সাথে তার নিজের দুজন মানুষকে পাঠিয়ে দেয় আর তাদেরকে বলে দেয়, যদি রানী এলসাকে দেখতে পাও তাহলে তাকে হত্যা করে ফেলবে। এদিকে অ্যানা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা বরফের রাজ্যের ভেতরে চলে আসে, কিন্তু তাদের সামনে অনেক বড় একটা পাহাড় ছিল। তখন অ্যানা ওই পাহাড় বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে ওখান থেকে পড়ে গেলে ক্রিস্টোফ তাকে বাঁচিয়ে নেয়। তখন ওলাফ বলে, আরে তোমরা আমার সাথে এসো, ওপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে। তারপর তারা একটু আগালে ওখানে অসম্ভব সুন্দর একটা বরফের রাজ্য দেখতে পায়। তারা আস্তে আস্তে করে ওই মহলের ভেতরে চলে আসে। দরজা খুলে অ্যানা ভেতরে প্রবেশ করে। তখন সে বাকি সবাইকে বাহিরে অপেক্ষা করতে বলে। ভেতরে গিয়ে এত সুন্দর সবকিছু দেখে অ্যানা অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন তার বোনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে এলসা বেরিয়ে আসে। তখন অ্যানা বলে, সেদিনের ব্যবহারের জন্য আসলে আমি অনেক বেশি দুঃখিত। আপু, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। তখন এলসা বলে, অ্যারেন্ডেল আমার জন্য নয়, বরং তুমি ওখানে থাকো, আর আমি এই বরফের এখানে একা একা থাকবো, যেন আমার জন্য কারো কোনো ধরনের ক্ষতি না হয়। আর ঠিক তখনই ওখানে ওলাফ চলে আসে। অ্যানা বলি, দেখো আপু, আমরা ছোটবেলায় কত স্নোম্যান বানাতাম, তোমার কি সে কথা মনে আছে? আর তখনই সেই ছোটবেলার কথা এলসার মনে পড়ে যায়। এলসা তখন অ্যানাকে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো, না হলে যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু অ্যানা বলে, তুমি চলে আসাতে আমাদের সারা রাজ্য বরফ দিয়ে ঢেকে গেছে, একমাত্র তুমিই পারো সবকিছু ঠিক করে দিতে। কিন্তু এলসা বলে, আমি আর রাজ্যে ফেরত যেতে চাই না। অ্যানা বারবার তাকে অনুরোধ করতে থাকে, যার ফলে এলসা একটু রেগে যায়। আর তখনই তার হাতের ইশারায় বরফ বের হয়ে অ্যানার বুকে এসে লাগে। সে ব্যথায় চিৎকার করে উঠলে ক্রিস্টোফ ওখানে চলে আসে। সবাইকে দেখে এলসা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে চাচ্ছিল না তার নিজের কারণে তার কাছের মানুষগুলোর কোনো ধরনের ক্ষতি হয়ে যাক কিংবা তারা কেউ বিপদে পড়ুক। তাই সে তখন তাদের সবাইকে বাহিরে বের হয়ে যেতে বলে, কিন্তু অ্যানা তার বোনকে না নিয়ে যেতে চাচ্ছিল না। তাই তখন এলসা বরফ দিয়ে বড় একটা দৈত্য বানিয়ে তাদের সবাইকে বাহিরে বের করে দেয়। ওই দৈত্যটি তাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কোণায় চলে আসে। ক্রিস্টোফ তখন বুদ্ধি করে রশি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু ওই দৈত্যটি এসে তাদেরকে আবার উপরে তুলে নেয় আর চিৎকার করে বলে, তোমরা আর এখানে কোনোদিনও আসবে না। তখন অ্যানা বলে, হ্যাঁ, এবারের মতো আমাদেরকে মাফ করে দাও, আমরা আর কখনোই এখানে আসবো না। এরপর দৈত্যটি তাদেরকে নিচে ছুঁড়ে মারে। তারা তখন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে ফেরত আসে। কিন্তু ক্রিস্টোফ খেয়াল করে যে অ্যানার চুল একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে। যেহেতু তার বোন এলসা তার উপরে আঘাত করেছিল, সেজন্যই এমনটা হয়েছে। এরপর তারা ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়ে একটা নতুন জায়গায় চলে আসে। ক্রিস্টোফ তখন অ্যানাকে বলে, চলো আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। তারপর সে তাকে কয়েকটা পাথরের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ওলাফ বলে, নিশ্চয়ই ক্রিস্টোফ পাগল হয়ে গেছে। যখন ওখান থেকে অ্যানা চলে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে সমস্ত পাথরগুলো আবার জীবিত হয়ে যায়। অ্যানা তখন এই ট্রলগুলোকে দেখে চিনে ফেলে। তারাও অ্যানাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তখন সবাই ওখানে নেচে গিয়ে মজা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই অ্যানা অসুস্থ হয়ে যায়। তখন ওখানে একজন ট্রল এসে বলে, তোমার বোন যে বরফ তোমার দিকে ছুঁড়ে মেরেছিল ওটা তোমার হার্টে লেগেছে, যদি সেটা ঠিক করা না হয় তাহলে তুমি শীঘ্রই মারা যাবে। তখন ক্রিস্টোফ ট্রলকে বলে, আপনি তো এই জাদু ঠিক করতে পারেন তাই না? কিন্তু ট্রলটি বলে, যদি এটা মাথায় লাগতো তাহলে হয়তো আমি এটা ঠিক করে দিতে পারতাম, কিন্তু এটা অ্যানার হৃদয়ে লেগেছে। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা তার হার্ট থেকে এই বরফ গলাতে পারে। তখন একটু একটু করে অ্যানা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। ক্রিস্টোফ বলে, অ্যানাকে বাঁচাতে হলে খুব দ্রুত আমাদের রাজ্যে ফিরে যেতে হবে, কেননা ওখানে অ্যানার সত্যিকারের ভালোবাসা হাঁস রয়েছে। তাই সে তখন অ্যানাকে নিয়ে অ্যারান্ডেল রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে হাঁস তার সমস্ত মানুষজন নিয়ে সেই বরফের পর্বতের কাছে চলে আসে। ওখানে থাকা দৈত্যটি তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা তারপরেও এলসার মহলের ভেতরে ঢুকে পড়ে। ডিউকের পাঠানো দুজন মানুষ বারবার এলসাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে রাজকুমার হাঁস মহলের ভেতরে প্রবেশ করে
আর তখন ডিউকের একজন লোক এলসাকে গুলি করতে গেলে হাঁস তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু বরফের আঘাতে এলসা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে হাঁস তাকে একটা জায়গায় শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছে। সে তখন এলসাকে বলে, তুমি এই রাজ্যের সবকিছু আবার ঠিক করে দাও, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব। কিন্তু এলসা বলে, দেখো, এটা আমি আমার ইচ্ছা মতো করতে পারি না। যাই হোক, এইদিকে ক্রিস্টোফ অনেক কষ্ট করে অ্যানাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু রাজ্যের মানুষজন তাকে আর রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেয় না। বেচারা তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অ্যানাকে এভাবে দেখে হাঁস অনেক বেশি কষ্ট পায়। অ্যানা তখন তার অসুস্থতার কথা হাঁসকে খুলে বলে। সে হাঁসকে বলে, সত্যিকারের ভালোবেসে কেউ যদি আমাকে চুমু খায় তাহলেই আমি সুস্থ হয়ে যাব। সে মনে করে হয়তো হাঁস থেকে চুমু খেলে সে ভালো হয়ে যাবে। তখন হাঁস বলে, আরে বোকামি, তুমি কিভাবে মনে করলে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি? আমি তো তোমাদের এই রাজ্যের রাজা হতে চেয়েছি, কিন্তু তুমি এত বেশি বোকা ছিলে যে তুমি আমার প্রেমে একদম মজে গিয়েছিলে। তবে আমি তোমার বোনকেই আটকে রেখেছি। যখন এখানকার আবহাওয়া ঠিক হয়ে যাবে তখনই আমি ওকে মেরে এলাকার রাজা হয়ে যাব। এই কথা শুনে অ্যানা অনেক বেশি কষ্ট পায়। হাঁস তখন তাকে একটা রুমের ভেতরে আটকে বাহিরে চলে যায়। অ্যানা এত শীতের কারণে আস্তে আস্তে ওখানে অনেক বেশি অসুস্থ হয়ে যেতে থাকে। তখন হাঁস গিয়ে রাজদরবারের সবাইকে বলে রাজকুমারী অ্যানা মারা গিয়েছে, তার আপন বোন এলসা তাকে মেরে ফেলেছে। তখন তারা সবাই মনে করে নিশ্চয়ই এলসা একজন ডাইনি। তারা সবাই রাজকুমার হাঁসকে তাদের রাজ্যের দায়িত্ব দেয়। হাঁস তখন বলে, সবার আগে আমাদের উচিত এলসাকে মেরে ফেলা। ওদিকে এলসা কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়, যার ফলে তখনই সারা রাজ্য জুড়ে সমস্ত কিছু বরফে পরিণত হতে শুরু করে। এটা দেখে রাজ্যের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্রিস্টোফ মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু তাকে আবার ওই রাজ্যের দিকে নিয়ে যায়। সে যখন অ্যানাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, তবে কিছুক্ষণের মধ্যে সমস্ত রাজ্য একদম বরফে ঢেকে যায়। আর ওদিকে অ্যানা তো একটা ঘরের ভেতরে বন্দি ছিল, তাই সে তখন আর বের হতে পারছিল না। তবে কপাল ভালো, ওলাফ নামে সেই স্নোম্যানটি গিয়ে তাকে ওখান থেকে কোনো মতে বাঁচিয়ে আনে। আর এদিকে হাঁস এলসাকে খুঁজে পায়। এলসা তখন হাঁসকে বলে, তুমি আমার বোনের খেয়াল রেখো। তখন হাঁস বলে, আপনার কারণে আপনার বোন এখন মরতে বসেছে, কেননা আপনি ওকে যে আঘাত করেছেন তার ফলে ও একটু একটু করে মরে যাবে। এই কথা শুনে এলসা কান্না করতে থাকে। আর এই সুযোগে হাঁস একটা তরোয়ার বের করে এলসাকে মেরে ফেলতে চায়। আর ঠিক তখনই অ্যানা দৌড়ে এসে তার বোনকে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর নিজে একটা বরফের মূর্তিতে পরিণত হয়। এটা দেখে এলসা তার বোনের মূর্তি ধরে অনেক কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে অ্যানা মূর্তি থেকে আবার স্বাভাবিক মানুষ হয়ে যায়। তখন এলসা অ্যানাকে বলে, তুমি কেন আমার জন্য তোমার জীবন উৎসর্গ করেছিলে? অ্যানা তখন বলে, আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন এলসা বুঝতে পারে একমাত্র সত্যিকারের ভালোবাসাই সব বরফ গলিয়ে দিতে পারে। তারপর সে তার ভালোবাসার ম্যাজিক দিয়ে অ্যারান্ডেল রাজ্যে সবকিছু ঠিক করে দেয়। তাদের রাজ্যে আবারও শান্তি চলে আসে। আর প্রতারক হাঁসকে তারা একটা জেলে পুরে দেয়। অ্যানা তখন ক্রিস্টোফকে নতুন একটা গাড়ি উপহার দেয়। ক্রিস্টোফ এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এখন অ্যারান্ডেল রাজ্যের সবাই এলসাকে তাদের রানী হিসেবে মেনে নেয়। ঠিক এমনই একটা জাদুকরী পরিবারের ছোট্ট একটা মেয়ে ছিল। তাদের পরিবারের সবার ম্যাজিক্যাল পাওয়ার থাকলেও ওই মেয়েটির কোনো জাদু শক্তি ছিল না, তাই সবাই তাকে অপায়া মনে করত। কিন্তু একদিন এই মেয়েটি একটা আলাদা জাদু শক্তি পেয়ে যায় আর এর মধ্যে দিয়ে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তবে খুব শীঘ্রই ফ্রোজেন 2 নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।